হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমি আলোচনা করব হচ্ছে আমাদের যেই মাইকোলজি আছে সেটার চ্যাপ্টার 2, অর্থাৎ হচ্ছে মিক্সোমাইসিটিস, যেটার আরেক নাম হচ্ছে স্লাইম মোল্ড, আরেকটা বলতে পারেন এটা হচ্ছে প্লাজমোডিয়াম। ঠিক আছে, তো আমরা মাইক্রোবায়োলজি ধীরে ধীরে মোটামুটি শেষ করছি। এখন আমরা মাইকোলজি শুরু করছি। মাইকোলজি হচ্ছে একটা ক্লাস, প্রথম যে চ্যাপ্টারটা ছিল ওই চ্যাপ্টারটা গেছে। এখন হচ্ছে আমরা আজকে দ্বিতীয় চ্যাপ্টারটা শুরু করব, অর্থাৎ মিক্সোমাইসিটিস। এভাবে হচ্ছে ধারাবাহিকভাবে ক্লাস নিতে থাকবো। সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন এবং আপনার যে বন্ধু আছে বা ফ্রেন্ড আছে আশেপাশে তাদেরকে শেয়ার করে দেবেন। ঠিক আছে, আর হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে ইউটিউবে, আর ফেসবুকে একটা পেজ আছে, একটা গ্রুপ আছে। তো গ্রুপ পেজ দুটোতে আপনারা জয়েন হবেন। তো ওইখানে গিয়ে আপনারা হচ্ছে যে প্রশ্ন থাকবে ওই প্রশ্নগুলোও করতে পারেন। ঠিক আছে, ও, তো কথা না বলে আমি শুরু করি। প্রথমে হচ্ছে দেখেন, আমরা জানবো হচ্ছে ভূমিকা নিয়ে, অর্থাৎ বিগত সালে যে প্রশ্নগুলো আসছে ওইগুলোর আলোকে হচ্ছে আমি আজকে ক্লাসটা নিব। তো বিগত সালে বিভিন্ন প্রশ্ন আসছে, সেটা হচ্ছে আমি যদি একবার বলি। ওয়েট, আজেন্ডা দিক। ওকে, তো প্রথমে হচ্ছে যে প্রশ্নগুলো এখান থেকে আসে, ধরেন স্লাইম মোল্ড কি, আবার এরকম আসতে পারে মিক্সোমাইসিটিস কি। হ্যাঁ, এগুলো কিন্তু সেম, স্লাইম মোল্ড আর একটা হচ্ছে মিক্সোমাইসিটিস। এগুলো কিন্তু নাম কিন্তু সেম, এটা মনে রাখবেন এই চ্যাপ্টারে। আরেকটা হচ্ছে ধরেন এভাবে আসতে পারে, কিভাবে স্লাইম মোল্ডের সাথে প্রাণীর সম্পর্ক, উদ্ভিদের সম্পর্ক, বা এভাবে বলতে পারে যে স্লাইম মোল্ডের সাথে কিভাবে প্রোটোজোয়ার সম্পর্ক। হ্যাঁ, তারপরে সে স্লাইম মোল্ডের বিভিন্ন ফুড বডি বর্ণনা করো, এরকম আসতে পারে। তারপরে প্রকৃত অপ্রকৃত ছত্রাকের পার্থক্য, বা মিক্সোমাইসিটিস বা প্রকৃত ছত্রাকের পার্থক্য, এরকম আসতে পারে। বা হচ্ছে বিভিন্ন ধরনের প্লাজমোডিয়াম আছে, হ্যাঁ, ফেনেরোপ্লাজমোডিয়াম, এফোনোপ্লাজমোডিয়াম, এরকম কিছু নাম আছে। তো ওইগুলো আসতে পারে। তারপরে দৈহিক গঠন আসতে পারে, আবাসস্থল আসতে পারে, এরপর হচ্ছে আর কি আসতে পারে, অর্থনৈতিক গুরুত্ব আসতে পারে, মিক্সোমাইসিটিসের বৈশিষ্ট্য আসতে পারে। তো মোটামুটি মিলিয়ে এগুলি ঘুরে ফিরে আসতে পারে এই অধ্যায় থেকে। এগুলো পড়লে মোটামুটি হয়ে যাবে। আমি যে প্রশ্নগুলো বললাম এগুলোকে বেশি আছে এর ভিতরে, চ্যাপ্টারের ভিতরে। তো প্রথমে হচ্ছে আমরা জেনে নেব হচ্ছে মিক্সোমাইসিটিস। আমরা তো বললামই মিক্সোমাইসিটিস মানে কি, স্লাইম মোল্ড। ওকে, ওয়েট, একটু সুন্দর করে দেখি। এই আমাদের পার্ট হচ্ছে এতটুকু পড়বো এখন আমরা। এই প্রথমে হচ্ছে আমরা জানবো হচ্ছে মিক্সোমাইসিটিস যেটা, স্লাইম মোল্ডও সে একই কথা। ঠিক আছে, এরপরে সে প্রকৃত ছত্রাক নয়, আবার পুরোপুরি প্রাণীও না। মানে এটা পুরোপুরি ছত্রাকও না, আবার পুরোপুরি কি না বলেন তো, প্রাণীও না। ওকে, বরং প্রোটিস্টা জগতের অন্তর্ভুক্ত। ঠিক আছে, প্রোটিস্টা, আমরা প্রোটিস্টা পড়ে আসছি কিন্তু প্রথমে। হ্যাঁ, ওই চ্যাপ্টার 3, যেটা হচ্ছে মাইক্রোবায়োলজিতে আমরা পড়ছিলাম। ওকে, মিক্সোমাইসিটিসকে স্লাইম মোল্ড বলা হয় কারণ প্লাজমোডিয়াম স্টেজের আঠালো স্লাইমের মতো দেখা যায়। হ্যাঁ, এরপর হচ্ছে প্রকৃত ও গবেষণায় এদের বিশেষ গুরুত্ব আছে। ওকে, আমরা হচ্ছে মিক্সোমাইসিটিস নিয়ে কিছু জেনে নিলাম। এরপর আমরা চলে আসবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, অর্থাৎ বিগত সালে পরীক্ষা আসছে, সেটা হচ্ছে আমাদের মিক্সোমাইসিটিস বা স্লাইম মোল্ডের কি বৈশিষ্ট্য। ওকে, প্রথমে এটার বৈশিষ্ট্যগুলো আমি বলি, ছোট করি। সুবিধা হবে। আচ্ছা, ওইটা একটু ছোট করে একটা ফ্রেমের ভিতরে আনি। নিয়ে আসছি। তো এখানে দেখেন যে বৈশিষ্ট্যগুলো আছে। প্রথমে হচ্ছে মিক্সোমাইসিটিসকে স্লাইম মোল্ড বলা হয়, নাম্বার 1। দেখেন এখানে মিক্সোমাইসিটিসের চিত্র আছে, স্লাইম মোল্ডের ওইটা আছে। ঠিক আছে, এরপরে হচ্ছে ধরেন এটা কি হয়, এদের এগুলো ফাঙ্গাস না, আবার প্রাণীও না, মাঝামাঝি ধরনের জীব। এদের দেহকে বলে কি প্লাজমোডিয়াম, যেটা অনেকগুলো নিউক্লিয়াস নিয়ে একসাথে গঠিত। প্লাজমোডিয়ামের কোনো সেল ওয়াল বা কোষ প্রাচীর থাকে না। সেল ওয়াল বলতে আমরা বুঝি
কোষ প্রাচীর। এরপর হচ্ছে প্লাজমোডিয়াম হেঁটে বেড়ায় ঠিক অ্যামিবার মতো। অ্যামিবা তো আমরা সবাই চিনি, ঠিক আছে? এই যে এরকম থাকে, এরকম এরকম চিত্র। এরা বেঁচে থাকে পচা পাতা, কাঠ আর ব্যাকটেরিয়া খেয়ে। খারাপ পরিবেশে এরা ফ্রুট বডি, ফলদেহ বানায়। ফ্রুট বডিতে ভিতরে স্পোর তৈরি করে, স্পোর হাওয়া দিয়ে ছড়িয়ে নতুন জীব তৈরি করে, ঠিক আছে? আর উদাহরণ হচ্ছে এগুলা। এক কথা হচ্ছে মানে এদের যে যৌন জনন আছে না, মিক্সোমাইসিটিস, এই যৌন জনন মনে রাখবেন হচ্ছে কি যেন, ওগেমাস, না না আইসোগেমাস, ঠিক আছে? যৌন জনন হচ্ছে আইসোগেমাস, এর একটু এক্সট্রা মনে রাখবেন। আমি এখানে দেই নাই, আইসোগেমাস, আইসোগ্যামাস। এরপর আর কি আছে, ধরেন হচ্ছে এখানে ইয়া যে স্পোরেনজিয়াম আছে, ঠিক আছে? আর এখানে মনে রাখবেন স্পোর আছে না, স্পোর, স্পোরটা হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট, ঠিক আছে? মানে দুইটা স্তর লেয়ার, একটা লেয়ারে একটা এরকম দুইটা স্তরে। আর হচ্ছে স্পোর যে আছে সেটা হচ্ছে স্পোরেনজিয়াম, সরি স্পোরেনজিয়ামের সুন্দর সুতার মতো অংশ দ্বারা জালের মতো ছড়িয়ে থাকে ক্যাপিলিচিয়াম বলা হয়, ঠিক আছে? ধরলাম হচ্ছে স্পোরেনজিয়ামটা আছে, স্পোরের ভিতরে তো স্পোরেনজিয়াম থাকে, তাই না? ধরলাম এই স্পোরেনজিয়াম, এটা হচ্ছে এটা জালের মতো ছড়িয়ে থাকে, ঠিক আছে? স্পোরেনজিয়ামের ভিতরে জালের মতো ছড়িয়ে থাকে, এটাকে বলে ক্যাপিলিচিয়াম। এরপরে ধরেন হচ্ছে আর কি আছে এটা, আহ রেণুর যে প্রাচীর আছে, হ্যাঁ, রেণুর একটা প্রাচীর আছে এখানে, প্লাজমোডিয়ামের, সরি মিক্সোমাইসিটিসের। রেণুর প্রাচীর হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট, ওকে? এখানে দ্বিস্তর বিশিষ্ট, আর বাইরে এটা হচ্ছে, বাইরে হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট, আর ভেতরে হচ্ছে কণ্টকিত, সরি রেণুর যে প্রাচীরটা আছে, হ্যাঁ, ওটা হচ্ছে দুটো স্তরে গঠিত, এই দুটো স্তর। আর এখানে যে বাইরে এটা থাকে, বাইরে এই প্রাচীরটা হচ্ছে কণ্টকিত, ঠিক আছে? এই প্রাচীরটা হচ্ছে কি কণ্টকিত, ওকে? ওকে, আমরা হচ্ছে এটার বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলছি। তারপর হচ্ছে আমরা সামনে আগে, এরপর হচ্ছে স্লাইম মোল্ডের সাথে প্রোটোজোয়ার মিল। দেখেন পাশে হচ্ছে প্রোটোজোয়া যেগুলো আছে ওগুলো খুব সুন্দর চিত্র চিত্র দেওয়া আছে এই দিন এখানে। আমি যদি একটু ছোট করি, এই দিন এই চিত্রগুলো, এই দিন এগুলা দেখছেন, ওকে? এবার বুঝি, ওকে। প্রথমে হচ্ছে স্লাইম মোল্ডের সাথে প্রোটোজোয়ার সাথে, স্লাইম মোল্ড ও প্রোটোজোয়ার সাথে মিল। তো এখানে হচ্ছে এটা উদ্ভিদের সাথে মিল আছে, প্রাণীদের সাথে মিল আছে, ঠিক আছে? অনেক, এরপর হচ্ছে ছত্রাকের সাথে মিল আছে এই মিক্সোমাইসিটিস। তো এটা হচ্ছে কিভাবে প্রোটোজোয়ার সাথে সম্পর্কিত আমরা কি জানি বলেন তো? প্রোটোজোয়ার ন্যায় বৈশিষ্ট্য কিরকম হয়? এটা এককোষী না প্রোটোজোয়া, তারপর হচ্ছে কি আণুবীক্ষণিক প্রাণী হতে পারে, দ্বিবিভাজন বা বাইনারি ফিউশন পদ্ধতিতে অযৌন জনন সম্পন্ন করে, এটা উদাহরণ হতে পারে। তারপরে কি হতে পারে বলেন তো? প্রোটোজোতে সাধারণত এককোষী দেহে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। একটা এককোষী দেহ, একটা মাত্র কি থাকবে বলেন? হ্যাঁ, নিউক্লিয়াস থাকে। এই হচ্ছে মানে একটা কোষ, একটা নিউক্লিয়াস, এরকম। সাধারণত এক কোষে একটি মাত্র নিউক্লিয়াস থাকে। আরেকটা কি আছে ধরেন তো? বিশেষ গমনাঙ্গে, জননাঙ্গের মাধ্যমে মানে সাহায্য গমন করে। মানে বিশেষ একটা জননাঙ্গ, যেমন হচ্ছে আমরা পড়ছি না হাইড্রা, যেমন গ্লাইডিং থাকে, ক্ষণপথ থাকে, তারপর হচ্ছে কি আহ সমার সল্টিং নাকি একটা থাকে। মানে ওগুলোর মাধ্যমে কি করে, হাইড্রা চলাচল করে না? তো এখানে হচ্ছে একটা চলাচলের জন্য একটা গমনাঙ্গ থাকে। তো ওটা দিয়ে হচ্ছে এটা চলাচল করে, আর ওটার নাম হচ্ছে ঘনপথ, ঠিক আছে? এরপর হচ্ছে এটার যে পরিপাক হয়, হ্যাঁ, স্লাইম মোল্ড বা প্রোটোজোয়া, এটার যে পরিপাকটা হয় ওটা হচ্ছে, পরিপাকটা হচ্ছে ভেতরে হয়, মানে অন্তঃকোষীয় এটা, ঠিক আছে? আর হচ্ছে এই তো, একটা প্রোটোপ্লাজমের বিভিন্ন অংশ থাকে, যেটা হচ্ছে বিভিন্ন কোষ অঙ্গন দ্বারা গঠিত। এগুলোই মূলত দিলে হয়ে যাবে। আর এখানে তো আমি লিখে দিয়েছি স্লাইম মোল্ড আসে প্রোটোজোয়া এবং ফাউঞ্জা উভয়ই আহ, বৈশিষ্ট্য বহন করে, যেমন হচ্ছে অ্যামিবয়েড স্টেজ থাকে, ফ্যাগোসাইটোসিসের মাধ্যমে খাদ্য গ্রহণ করে। ফ্যাগোসাইটোসিস বলতে আমরা কি বলেছিলাম বন্ধু? স্লাইসোজোম, ঠিক আছে? ওইখানে
হচ্ছে প্লাজেটেড সোয়াম সেল তৈরি করে জীবনে এক অংশে অ্যানিমেল লাইক চলাচল খাদ্য গ্রহণ পদ্ধতি চলাচল করে। তো আমি যেগুলো মুখে বলছি ওইগুলো এখানে আর কি। ঠিক আছে? এরপর হচ্ছে ফানজাই। হুম? ফানজাইয়ের সাথে মিল আছে এখানে। তো ফানজাইয়ের ক্ষেত্রে আমরা কি পড়ছি একটু বলেন তো? আমরা জানি এখানে অযৌন জনন হয় ফানজাই ছত্রাকে। তারপর হচ্ছে স্পোর সৃষ্টির সময় কি হয় বলেন তো? মায়োসিস সংঘটিত হয় অবশ্যই। তারপর হচ্ছে ওইখানে প্রকৃত যে স্পোর আছে ওটা কি একটা প্রাচীর দ্বারা, শক্ত প্রাচীর দ্বারা আবৃত থাকে। ওইখানে যে প্রাচীরটা থাকে, হ্যাঁ, ওইটা প্রাচীর যুক্ত যে স্পোরেনজিয়াম আছে বা ফ্রুট বডির মধ্যে কি সৃষ্টি হয় বলেন তো? স্পোর সৃষ্টি হয় না? হ্যাঁ। এর হচ্ছে এরা ছত্রাকের ন্যায় মৃতজীবী হতে পারে, পরজীবী হতে পারে। আর দেহ হচ্ছে ক্লোরোফিল অনুপস্থিত এখানে ছত্রাকের। ঠিক তেমনিভাবে হচ্ছে আমাদের মিক্সোমাইসিটিস যেটা আছে ওটাও সেম। আর এদেরকে এই ছত্রাকের অনুরূপ মোল্ড সৃষ্টি করে। এই ছিল হচ্ছে আমাদের ফানজাইয়ের সাথে সম্পর্কিত। এবার আমরা চলে আসবো হচ্ছে দৈহিক গঠনে। দৈহিক গঠনে এখানে আমি একটা চিত্র দিয়েছি। প্রথমে একটু জেনে নিই ব্যাকটেটিভ বডি মানে কি। দৈহিক গঠন বা দৈহিক স্ট্রাকচার বলতে পারেন। স্লাইম হোলের প্রধান ভেজিটেটিভ বডি বা হলো প্লাজমোডিয়াম। প্লাজমোডিয়াম হলো বহু নিউক্লিয়াস বিশিষ্ট। হ্যাঁ, এরপর হচ্ছে প্রোটোপ্লাজম ভরা এক বড় ভর। হ্যাঁ, প্লাজমোডিয়াম চলাফেরা করে অ্যামোবয়েড চলন দ্বারা কোষ প্রাচীর থাকে না, কেবলমাত্র প্লাজমা মেমব্রেন থাকে। আর খাদ্য গ্রহণ ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়া, ফাঙ্গাল, স্পোরজীবী পদার্থ খায়। তো হচ্ছে আমাদের যেই আর এটা কি হইলো ওয়েট দৈহিক গঠনটা আছে ওখানে যে চিত্র আছে ওটা আমি মোটামুটি একটু আলোচনা করবো। ওকে, এখানে দেখা যায় না? আশা করি দেখা যায়। ওকে, এ হচ্ছে আমাদের সে দৈহিক গঠন। ঠিক আছে? তো এখানে দেখেন স্লাইম মোল্ডের দৈহিক গঠন বা মিক্সোমাইসিটিসের প্লাজমোডিয়াম গঠন আলোচনা করো। তো এখানে বলা হয়েছে যে স্লাইম মোল্ডের গঠন অত্যন্ত সরল প্রকৃতির। স্লাইম মোল্ডের অঙ্গজ দেহকে প্লাজমোডিয়াম বলে। এটি বহু ডিপ্লয়েড নিউক্লিয়াস সমন্বিত। এজন্য একে নগ্ন, সিনোসাইটিক, প্রোটোপ্লাজম পিণ্ড হিসেবে অনেকে বর্ণনা করেন। এরা জেলির মতো নরম ও পিচ্ছিল। প্রজাতি ভেদে এদের বিভিন্ন বর্ণ লক্ষ্য করা যায়। এরা বেগুনি, লাল, হলুদ, বাদামি, কমলা, কালো প্রভৃতি বর্ণযুক্ত হয়ে থাকে। হ্যাঁ? এক কথা হচ্ছে মিক্সোমাইসিটিস গুলো সুন্দর হয়, মনোরম হয়, উজ্জ্বল রং বিশিষ্ট হয়। অর্থাৎ এক কথায় এদের দেহ হচ্ছে নগ্ন, অকোষীয়, সিনোসাইটিক, অসবুজ, আঠালো পদার্থ। এগুলো আরকি এটার কি বৈশিষ্ট্য। ঠিক আছে? মানে এক কথায় এদের যে রং আছে এই এর পদার্থবিদ্যা এই তো বললামই। ক্লোরোফিল না থাকায় সকল প্রকার স্লাইম মোল্ড অসবুজ। এটা একটু আগেই বললাম। প্লাজমোডিয়াম প্রোটোপ্লাজম ২ টা অঞ্চলে বিভক্ত থাকে। নাম্বার 1 একটা হচ্ছে এক্টোপ্লাজম বা বহিঃ অঞ্চল। এক্টোপ্লাজম ও বহিঃ অঞ্চলকে দেখেন এই অঞ্চলটিতে এখানে হচ্ছে এক্টোপ্লাজম এটা। হ্যাঁ? এই অঞ্চলটিতে অপেক্ষাকৃত কম স্থিতিস্থাপক ও শক্ত এবং নিউক্লিয়াসবিহীন। এখানে তো কোনো নিউক্লিয়াস নাই, তাই না? এবার চলাচলের সময় অঞ্চল থেকে সিউডোপোডিয়া, সিউডো বলতে আমরা কি বলি বলেন তো? সিউডো বলতে আমরা কি মিথ্যা এরকম কিছু মানে অলেখ এরকম কিছু উৎপন্ন হয় যার সাহায্যে মোল অ্যামিবার মতো চলাচলের খাদ্য গলদকরণ করে। এই। এরপরে আমাদের হচ্ছে এন্ডোপ্লাজম বা আন্ত অঞ্চল যেটা হচ্ছে ভিতরে থাকে। এই অঞ্চলে অসংখ্য ছোট ছোট ডিপ্লয়েড নিউক্লিয়াস থাকে। অঞ্চলটি স্থিতিস্থাপক। হুম উফ, shit। অঞ্চলটি স্থিতিস্থাপক তরল পদার্থে পরিপূর্ণ। এই অঞ্চল ছোট গহ্বর, সংকোচনশীল গহ্বর, রঞ্জক দানা, ক্লোরোফিল ব্যতীত পিষ্ট পদার্থ থাকে। এন্ডোপ্লাজমের প্রোটোপ্লাজম স্ট্রিমিং চলন দেখতে পাওয়া যায়। আর শেষে হচ্ছে প্রতিকূল পরিবেশে বা জনন দশায় প্রোটোপ্লাজমের প্রাচীর, হ্যাঁ, প্রাচীর আবৃত হয়ে নির্দিষ্ট আকৃতি বা অন্য কোনো গঠন উৎপন্ন করতে পারে। এটা ছিল হচ্ছে আমাদের কি যে স্লাইম মোল্ডের দৈহিক গঠন সেটা ছিল। ঠিক আছে? এরপর আমরা চলে যাব হচ্ছে স্লাইম মোল্ডের প্লাজমোডিয়ামের যে ধরন আছে ৩ টা। প্রোটোপ্লাজমোডিয়াম, তারপর হচ্ছে অ্যাফেনোপ্লাজমোডিয়াম আর হচ্ছে ফেনোপ্লাজমোডিয়াম ৩ টা আছে। ওই ৩ টা দিকে চলে যাব। তো প্রথমে হচ্ছে আমরা চলে আসি প্রোটোপ্লাজমোডিয়াম। এখন বলেন তো প্রোটো বলতে কি বুঝি আমরা?
প্রোটো হচ্ছে এরা সবচেয়ে ক্ষুদ্র এবং সর্বদাই কি হতে পারে বলুন তো? আণুবীক্ষণিক, ঠিক আছে? আর এদের আদি আকৃতি সমসত্ব প্রকৃতির, সম মানে একই, হ্যাঁ? এরকম। আর অসম মানে ভিন্ন। আর এদের প্রোটোপ্লাজমে যে স্রোত আছে, হ্যাঁ? এটা কেমন থাকে জানেন? ওটা হচ্ছে অস্পষ্ট এবং অনিয়মিত, আর হচ্ছে ধীরে থাকে এরা, মানে ধীরে গতি সম্পন্ন এরা। এরা কোনো প্রকার শিরা বা উপশিরা গঠন করে না। এটা প্রোটোপ্লাজমোডিয়াম যেটা আছে এটা কোনো শিরা গঠন করে না, উপশিরা গঠন করে না। এরপরে ধরেন হচ্ছে প্রোটোপ্লাজমোডিয়াম যে সময় মানে জননের সময় একটা স্পোরেঞ্জিয়াম সৃষ্টি হয়। ঠিক আছে? আর ওইখানে ওই আহ, কি বলে এটাকে, স্পোরেঞ্জিয়াম সৃষ্টি হলে ওই বর্গের এমন একটা দেখা যায়, আরে সদস্যের ভিতরে একটা প্লাজমোডিয়াম দেখা যায়। ঠিক আছে? এই হচ্ছে আমাদের প্রোটোপ্লাজমোডিয়াম, অর্থাৎ এখানে খুব ছোট আকারের এক বা একাধিক ছোট ফ্রুট বডি তৈরি করে। এরপর আমরা চলে আসবো হচ্ছে অ্যাফানোপ্লাজমোডিয়াম। অ্যাফানোপ্লাজমোডিয়াম কি বলেন তো? পারবেন? এটা হচ্ছে মানে প্রথম যে সময় নতুন, হ্যাঁ, প্রাথমিক অবস্থায় আরকি। এটি দেখতে আমরা যে প্রোটোপ্লাজমোডিয়াম পড়ছি ওটার মতো আরকি, হ্যাঁ? কিন্তু এটা আস্তে, আস্তে কি পায় জানেন, কি হয় জানেন? আস্তে, আস্তে বৃদ্ধি হয়। দেখাই কিভাবে? একটু সময় দেন আমারে। যাই হোক, বৃদ্ধি পায় কি হয় জানেন? এটা হচ্ছে চ্যাপ্টা বা লম্বা হয়, সূক্ষ্ম হয়, সুচ্চ সুতার জালকের ন্যায় শাখা-প্রশাখা যুক্ত হয়। আর এটার চারদিকে কোনো আবরণ থাকে না, হ্যাঁ? এই যে নেফানো প্লাজমোডিয়াম আছে না, এটার চারদিকে কোনো আবরণ থাকে না, বা হচ্ছে এরা যে শিরা থাকে, উপশিরা থাকে। একটু আগে বলছিলাম যে প্রোটোপ্লাজমোডিয়াম শিরা উপশিরা গঠন করে না, কিন্তু এদের যে উপশিরা থাকে, হ্যাঁ? শিরা উপশিরাগুলো সুস্পষ্ট অঞ্চলে এটা আবার বিভক্ত করা যায় না। ঠিক আছে? আর এদের প্রোটোপ্লাজমোডিয়াম হচ্ছে দ্রুত গতি সম্পন্ন আর ছন্দময় আরকি। এবারে বিপরীতমুখী বা বিভিন্ন স্রোত দেখা যায় এখানে। ঠিক আছে? এই ছিল হচ্ছে আমাদের অ্যাপোনোপ্লাজমোডিয়াম। এরপর আমরা চলে যাব হচ্ছে ফেনোপ্লাজম ফেনেরোপ্লাজমোডিয়াম। এখানে তো ভুল লিখছি। ফেনেরোপ্লাজমোডিয়াম আরো ঠিক আছে? এ- এটা ধরেন কিরকম? তাহলে এটাও আরকি ঐরকম যে হচ্ছে যে সময় নতুন থাকে, হ্যাঁ? প্রোটোপ্লাজমোডিয়াম অবস্থায় এরা হচ্ছে প্রোটোপ্লাজমোডিয়াম অনুরূপ থাকলে দ্রুত বৃদ্ধি পায় এগুলা। একটা বৃহৎ আকার ধারণ করে আরকি। যেটা হচ্ছে জালকের ন্যায়, মানে এক কথা জালিকা আছে না? জালিকার ন্যায় আকৃতি গঠন করে। আর এদের শিরা থাকে, উপশিরা থাকে, এগুলো থাকে খুব সুস্পষ্ট। যেগুলোকে নাম বলা হয় গেলিফেড, আর এটা হচ্ছে ফ্লুইড। এটা হচ্ছে কি ফেনেরোপ্লাজমোডিয়াম। তো এরপরে হচ্ছে ধরেন এখানে কিছু দানাদার থাকে, উচ্চমাত্রার কিছু প্রোটোপ্লাজমের দানা থাকে, হ্যাঁ? স্লাইমে আবরণে আবৃত থাকে। আর এদের যে বললাম ছন্দময় উমুমুখী, ওটা হচ্ছে প্রোটোপ্লাজম বিভিন্ন স্রোত দেখা যায়। ঠিক আছে? এই হচ্ছে এগুলা। এটা অ্যামিবয়েডের বিভিন্ন চলনে সাহায্য করে। তো এটাই ছিল হচ্ছে আমাদের ফেনেরোপ্লাজমোডিয়াম। ওয়েট, একটু আজানটা দিক। আমরা ক্লাস বিরতি রাখি। ওকে। তো আছে এখন আমরা বিভিন্ন যে ফুড বডি আছে, ফুড বডিগুলো নিয়ে আলোচনা করব। তো এইখানে দেখেন প্রথমে আছে হচ্ছে পেরিডিয়াম। পেরিডিয়াম আমরা জানি কি, এটা আবরণ। যেমন হৃৎপিণ্ডের আবরণ হচ্ছে পেরিকার্ডিয়াম এরকম। আর ক্যাপিলিচিয়াম, এটা হলো সূক্ষ্ম জাতীয় গঠন। স্পোর মানে ভেতরের প্রজনন কণা। ঠিক আছে? এবার প্রথমে আমরা চলে আসবো ফুড বডি আছে স্পোরেঞ্জিয়াম। স্পঞ্জের এক বচন হচ্ছে স্পোরাঞ্জিয়াম। ঠিক আছে? এই আর কি। এরপর হচ্ছে এটি দুটি গ্রিপ শব্দ, আরেকটা আছে স্পোর আছে, একটা এনজাইম আছে। ঠিক আছে? এটা নিয়ে গঠিত আরকি। এখানে যে পেরিডিয়াম একটা আবরণ আছে, ওটা হচ্ছে এই স্পোরেঞ্জিয়াম হচ্ছে আবৃত। ঠিক আছে? স্পোরেঞ্জিয়াম হচ্ছে আবৃত। আর এখানে স্পোরাঞ্জিয়ামের যে একটা বৃন্তন ন্যায় অংশ থাকে, এখানে এখানে বৃন্তন ন্যায় অংশ থাকে, যার সাথে স্পোরাঞ্জিয়াম যুক্ত থাকে আরকি। ঠিক আছে? বৃত্তের এই যে এটার ভিতরে, হ্যাঁ? বৃত্তের যে ভিতরে স্পোরেঞ্জিয়াম থাকে, এই অংশকে বলে কোলুমেলা। এই হচ্ছে আমাদের স্পোরাঞ্জিয়াম টাইপ। এরপরে চলে আসবে অ্যাথিলিয়াম। ঠিক আছে? অ্যাথিলিয়াম হচ্ছে কি? অ্যাথিলিয়াম হচ্ছে একটা কি বলে ওটাকে? বৃহদাকৃতি, বুঝছেন? বৃহদাকৃতি বলতে এখানে বিভিন্ন ধরনের জটিল গঠন আছে না?
জটিল গঠন বিশিষ্ট আরকি। সাধারণত এই স্পোরেনজিমগুলো ক্রম যে বিকাশ থাকে, হ্যাঁ? বিকাশের সময় দলবদ্ধ হয়ে থাকে, হ্যাঁ? দলবদ্ধ হয়ে একটা কি বড় বডি গঠন করে। যেমন এই যে এখানে দেখেন দলবদ্ধ হয়ে একটা বডি গঠন করছে। এই আর প্রতিটা ফুড যে স্পোরেনজিয়াম আছে, এনি একেকটি আলাদা ফুড বডি গঠন করে আরকি। দলবদ্ধভাবে অবস্থান করে। এদেরকে আরকি পরস্পর থেকে আরকি পৃথক করা যায় না, ঠিক আছে? আর অনেকে অ্যাথিলিয়া এর স্পোরেঞ্জিয়াম প্রাচীর স্পষ্ট দেখা যায় এখানে। অনেকগুলো স্পষ্ট পরিলক্ষিত হয় না আবার এখানে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাথিলিয়াম পেরিডিয়াম, পেরিডিয়াম নামক পর্দা দ্বারা আবৃত। অর্থাৎ শুরুতে আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে কি যেন স্পোরেঞ্জিয়া যে পর্দা দ্বারা আবৃত, এটা হচ্ছে পর্দা দ্বারা আবৃত। এরপরে পড়বো হচ্ছে আমরা প্লাজমোডিওকার্প, সরি, আরেকটা আছে এখানে মিসিং, সেটা হচ্ছে সিউডোথেলিয়াম। তো সিউডোথেলিয়ামটা আমি বললে আপনারা বুঝবেন। সেটা হচ্ছে ধরেন ইয়ে আছে না, মানে অনেকগুলো স্পঞ্জি একত্রিত হয়ে এমনভাবে এখানে অবস্থান করে যায় যে একটা মাত্র স্পঞ্জি স্পোর, মানে স্পোরোফোর এর মতো মনে হয়। আর স্পোরেনজিয়ামকে এখানে আলাদাভাবে কখনো আরকি, এক কথা হচ্ছে পরস্পরের সাথে মিশ্রিত করা যায় না, ঠিক আছে? এই আরকি। এরপর হচ্ছে আমরা চলে যাবো প্লাজমোডিওকার্প। এই আমাদের সেই প্লাজমোডিয়াকার্প দেখেন চিত্রটার পাশে আছে দেওয়া। এখানে এটা হচ্ছে ফুড বডি হিসেবে নাম্বার 1 মনে রাখবেন, ফুড বডি হিসেবে কাজ করে। ফুড বডি যেগুলো থাকে এখানে অশাক থাকে, আবার শাখান্বিত হইতে পারে। তারপর হচ্ছে পুরো ফুড বডি হচ্ছে যেই এগুলো মানে কার্ভগুলো যখন গঠন হয়, হ্যাঁ? এর চারপাশে আরকি প্রোটোপ্লাজম থাকে। যেটা হচ্ছে কি বলে ওটাকে ঘনীভূত হয় আরকি। এই আর ফলে আরকি এটি বক্র জালিকা আছে না? জালিকা গঠনের মতন দেখা যায়। এই হচ্ছে আমাদের প্লাজমোডিয়াগ্রাফ। তো এরপর আমরা চলে যাব হচ্ছে আবাসস্থল বা বাসস্থানও বলতে পারেন, হ্যাবিটেট স্লাইম মূল। তো এখানে হচ্ছে অনেক কিছু মিসিং আছে। তো আমি হচ্ছে এগুলো মুখে বলে দেবো, ঠিক আছে? মিক্সোমাইসিটিসের। তো এখানে প্রথমে হচ্ছে মিক্সোমাইসিটিস বিভিন্ন ধরনের ঠান্ডা থাকে, ঠান্ডা ছায়াযুক্ত যে আর্দ্র স্থান থাকে, যেমন পচা কাঠ, হ্যাঁ? পচনশীল গাছের গুঁড়ি, হ্যাঁ? মৃত পাতা বা প্রচুর আর্দ্রতা বিশিষ্ট অন্যান্য জায়গায় এটা জন্ম থাকে আরকি। এরপরে স্লাইম মোল্ড মানে কিছু প্রজাতি থাকে, এগুলো খোলা জায়গায় বিদ্যমান, হ্যাঁ? ওইখানে আরকি ঘাসের উপরে জন্মায়। তারপর হচ্ছে উদ্ভিদ বা প্রাণীর যেই আ বিষ্ঠা থাকে কিংবা গাছের বাকলে জন্মে থাকে। এরপর হচ্ছে আর উষ্ণমন্ডলীয় অঞ্চলে, বা হচ্ছে যেগুলো হচ্ছে যেখানে ওই বরফ আছে না? মানে তুষার, ওইখানে হচ্ছে অঞ্চলে জন্মে থাকে। তো এই জায়গাগুলোই বেশি জন্ম থাকে আরকি। তো আমি এখানে সবগুলোই দিয়ে দিচ্ছি। আর্দ্র অন্ধকার পরিবেশে যেমন জঙ্গল, পচা কাঠ, ভেজা পাতা, মৃত গাছের গুঁড়ি, বৃষ্টির পরে মাটির উপরে দেখা যায়, মাটির পৃষ্ঠে বা শোষক আর্দ্র, এখানে দেখা যায় মৃত উদ্ভিদ পদার্থ দেখা যায়। যেমন হচ্ছে শুকনা পাতা, কাঠ, গাছের ছাল বা পচা কাঠ, ঝোপঝাড়, বনভূমিতে আর্দ্র বা ছায়াযুক্ত এলাকার বেশি বৃদ্ধি পায়। পচা অর্গানিক পদার্থ, ল্যাকটিক বা অন্যান্য মাইক্রোবিয়াল পদার্থের উপর আবাস। তারপর হচ্ছে প্রতি আর্দ্র মৌসুমে বর্ষা বা আর্দ্র পরিবেশে দেখা যায়। এরপরে আমরা চলে যাবো হচ্ছে সুন্দর করে লাইফ সাইকেলে। লাইফ সাইকেলে একটু বোঝার কিছু আছে। তো হচ্ছে আমি লাইফ সাইকেলটা খুব সুন্দর করে একটু দেখি, যতটুকু আমি বুঝছি ততটুকু বুঝিয়ে দেবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লাইফ সাইকেল। তো এইখানে হচ্ছে আমি এখানে বুঝিয়ে দিই একটু ছোট করে, তারপর সুবিধা হবে। আমাদের যে মিক্সোমাইসিটিস আছে এটার লাইফ সাইকেলটা আমি এখানে বলে দিই, দাঁড়াও। ওয়েট। আর অর্থনৈতিক গুরুত্বের ভিতরে এটা চলে আসছে। একটু ওয়েট। আহ শুধু যাই হোক, আমাদের এটা বুঝলি হয়েছে। তো প্রথমে হচ্ছে এখানে স্পোর থাকবে, হ্যাঁ? এই স্পোর থেকে এটা অঙ্কুরোদ্গম হবে মোটামুটি, বুঝছেন? দেখায়
এই যে একটা স্ক্রিনশট দিয়ে বুঝি, এই তো এখানে যে স্পোর আছে, ঠিক আছে, একটু স্পোর না, এই স্পোর থেকে এটা হচ্ছে অঙ্কুরিত হবে প্রথমে। হুম, মনে রাখবেন এই স্পোর থেকে যে কোনো কিছু সৃষ্টি হয় না, মনে আছে এখানে স্পোর থেকে মিক্সোমাইসিরিসের সৃষ্টি, মানে এক কথা শুরু হয়। এরপরে আর কি এটা অঙ্কুরিত হয়ে, হ্যাঁ, এই যে অঙ্কুরিত হয়ে ১ থেকে ৪ টা আর কি। এই যে ১ থেকে ৪ টা মিক্সিয়ামিব অথবা কি সোয়ার্ম কোষ, এই যে মিক্সিয়ামিবে বা সোয়ার্ম কোষে পরিণত হতে পারে। ঠিক আছে? এরপর হচ্ছে প্লাজমোডিয়ামের যে ধাপ আছে, সোয়ার্ম সেল, এই একটা মিক্সিয়ামিব এই, ঠিক আছে? এরপরে যে প্লাজমো ইয়া কি বলে এটাকে? এরপর হচ্ছে যে প্লাজমোগেমি, এটাকে বলা হয় প্লাজমো, আর এটা হচ্ছে কেরিওগেমি। ঠিক আছে? এই প্লাজমোগেমি এবং কেরিওগেমি মনে রাখবেন, এই প্লাজমোগেমি এবং কেরিওগেমি মাধ্যমে হচ্ছে জাইগোটটা উৎপন্ন হয়। এই যে এখানে জাইগোটটা এটা উৎপন্ন হয়। জাইগোটের যে ডিপ্লয়েড কেন্দ্রিকাটা আছে, জাইগোটের এই যে জাইগোটের ডিপ্লয়েড কেন্দ্রিকাটা আছে, এটা বিভাজনে বৃদ্ধি পায় এবং পরিণত হয়। এটা মনে রাখবেন। আর পরিণত যে প্লাজমোডিয়াম আছে, হ্যাঁ, প্লাজমোডিয়ামটা এটা একাধিক হয়ে একটা স্পোরোফোর গঠন করে। ঠিক আছে? এটা মনে রাখবেন। আরেকটা কথা হচ্ছে এখানে যে ফ্রুট বডি থাকে, এটা হলো বীজস্পোরোফোরের যে ফ্রুট বডি, ওগুলোকে বিভিন্ন রঙিন হয়ে থাকে আরকি। আর স্পোরোফোরের যে স্পোরে যে এখানে হচ্ছে স্কুলের সাথে আইলো জাইগোট থেকে, এরপরে বললাম। এরপর হচ্ছে প্লাজমোডিয়াম থেকে এদিন অনেকগুলো কি স্পোরোফোর গঠন করে। হ্যাঁ, স্পোরোফোর গঠন করে। এগুলো আবার গঠন করে, হ্যাঁ, অসংখ্য এগুলো হচ্ছে স্পোরোফোর, এগুলো মিওস্পোর আছে না? অনেকগুলো মিওস্পোর একত্রিত হয়। এগুলা থেকে একটা স্পোরেনজাইম গঠিত হয়। এটাই আরকি এভাবে লাইফ সাইকেলটা চলতে থাকে। এই এক কথা। ১ম এ মনে রাখবেন হচ্ছে, আমি আবার একটু সিম্পলি বুঝিয়ে দিই। ১ম হচ্ছে আমাদের এই স্পোর, স্পোর থেকে অঙ্কুরোদ্গম। অঙ্কুরোদ্গমে ১ থেকে ৪ টা মিক্সিয়ামে পরিণত হয়। এরপর সোয়ার্ম সেল থেকে প্লাজমোগেম এবং কেরিওগেমি দুটো একসাথে হয়ে জাইগোট তৈরি করে। জাইগোটের সময় হচ্ছে এই যে এখানে যে স্কলেশিয়া আছে, এরপর হচ্ছে আ কেন্দ্রিকাটি হচ্ছে ডিপ্লয়েড নিউক্লিয়াসের মাধ্যমে একটা প্লাজমোডিয়াম গঠন করে। ঠিক আছে? এই প্লাজমোডিয়াম কেন্দ্রিকা বিভাজনের মাধ্যমে বৃদ্ধি পায়। এরপর হচ্ছে প্লাজমোডিয়াম পরবর্তীতে স্পোরোফোর গঠন করে। স্পোরোফোর গঠন করে, করার পর হচ্ছে এখানে বিভিন্ন ফুড বডি থাকে, এগুলো আকৃতি হয়। এগুলো সবগুলো থেকে একটা ইয়ে হয়, এই স্পঞ্জিল। ঠিক আছে? এই হচ্ছে লাইফ সাইকেল। তো এরপর হচ্ছে আমরা জানবো হচ্ছে আমাদের যে অর্থনৈতিক গুরুত্বটা আছে, সেটা সম্পর্কে জানবো। এটা কি হইল? ওকে, আমরা হচ্ছে এখন কি জানবো বলেন তো? অর্থনৈতিক যে গুরুত্ব, সেটা নিয়ে আমরা জানবো। তো ১ম এ হচ্ছে উপকারিতা। মৃত জৈব পদার্থ পচিয়ে পরিবেশে পুষ্টি ও পুনর্চক্র সহায়তা করে, গবেষণায় ব্যবহার হয়, ব্যাকটেরিয়া সংখ্যা নিয়ন্ত্রণ করে। আর ক্ষতিকর দিক তো এগুলো আছে, এগুলো একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে স্লাইম মোল্ডের অর্থনৈতিক গুরুত্ব তো বললামই। বিস্তারিত গবেষণা উপযোগী, সেল অর্গানাইজেশন আন্দোলন বা মোটিলিটি, ও প্রাণীবিজ্ঞানে শেখার জন্য মাইক্রোবায়োলজি, সেল বায়োলজি, হ্যাঁ, কোষীয় জীববিজ্ঞান শিক্ষার ব্যাপারে প্লাজমোডিয়ামের আচরণ, নিউট্রিয়েন্ট গ্রহণ করে ইত্যাদির জন্য, পরিবেশনের অধ্যয়নের জন্য। এরপর পরিবেশের সূচক আছে মৃত জৈব পদার্থ ভেঙে পুষ্টি চক্রে পরিণত করে, ফার্মাসিউটিক্যালে গবেষণায় সহায়ক কিছু প্রোটিন এনজাইম উৎস। আর শৌখিন বিজ্ঞান ও প্রদর্শনী শিক্ষামূলক বায়োলজির প্রযুক্তির ব্যবহার। এই ছিল হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই ম্যাক্সিমাইসিটিস। যতটুকু পারা যায় ততটুকু এখানে স্লাইড বানিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখন বাকিটুকু হচ্ছে আপনারা পড়বেন। কোনো ভুল হলে ভাই আপনার কমেন্টে লিখবেন যে ভাই আপনার এরকম এরকম ভুল হইতেছে, এটা আর কি ঠিক করেন। ঠিক আছে? এগুলো বলবেন। যার কোনো সমস্যা থাকে কোনো টপিকে, সেটা হচ্ছে কমেন্টে লিখবেন। আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে এটা, লিখে দিছি। এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। এখানে আসার পরে এইটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল। তো এখানে হচ্ছে
এই অপশনে আসলে দেন এখানে দেখাবে আর কি। ঠিক আছে? এটা হচ্ছে ফেসবুক গ্রুপ, এটা হচ্ছে পেজ। তো আমাদের পেজ হচ্ছে লাইক ফলো দিয়ে রাখবেন। আর যেটা গ্রুপ আছে এখানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, ঠিক আছে? প্রশ্ন থাকলে হচ্ছে এখানে সরাসরি ক্লিক করলে আপনাদের হচ্ছে গ্রুপে আপনার সরাসরি জয়েন হয়ে যাবেন ক্লিক করলে। তো এখানে হচ্ছে গ্রুপে জয়েন হয়ে আপনাদের যে কোশ্চেন থাকবে ওইগুলো কোশ্চেনগুলা ওইখানে দিবেন, বা হচ্ছে কি সমস্যা হচ্ছে, কি ভিডিও চান আরো ওইগুলা ওইখানে লিখবেন। তো আশা করি হচ্ছে ভিডিও দিব নেক্সট ভিডিও। তো সবাইকে ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য। অনেক কনগ্রাচুলেশন, অনেক অভিনন্দন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।